চারিদিকে বারুদের গন্ধ, সাগরের গর্জনের সাথে মিশে আছে রণতরীর সাইরেন। আজকে আমরা এমন এক বিশ্বের চিত্রনাট্য দেখতে যাচ্ছি যেখানে দাম্ভিকতার পতন ঘটছে এবং মাথা তুলে দাঁড়াচ্ছে এক নতুন প্রতিরোধ। শত্রুর সমস্ত দাম্ভিকতার হুঙ্কার আজ ধূলিসাৎ হচ্ছে ঈমান আর ঐক্যের এক অভূতপূর্ব প্রাচীরের সামনে। যারা ভেবেছিল পেশি শক্তি দিয়ে সত্যকে দমিয়ে রাখবে, তারা আজ নিজেদের তৈরি করা আগুনে ভস্মীভূত হচ্ছে। ইতিহাস সাক্ষী হচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার, যেখানে জালিমের পতন আর প্রতিরোধ যোদ্ধাদের উত্থান এক অনিবার্য সত্য। দৃশ্যপট শুরু হচ্ছে এক অভাবনীয় জোটের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের ডামাডোলে পশ্চিমা কর্মকর্তাদের কপালে ভাঁজ ফেলে রাশিয়া একটা মোক্ষম চাল চেলেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের নিখুঁত অবস্থান সংক্রান্ত অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য রাশিয়া সরাসরি তুলে দিয়েছে ইরানের হাতে। অন্যদিকে মার্কিন অবরোধকে কাঁচকলা দেখিয়ে পাকিস্তান ইরানের জন্য খুলে দিয়েছে ৬টি নতুন স্থল করিডোর। গোয়াদর, করাচি ও পোর্ট কাসিম বন্দরকে তাফতান ও গাবাত সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে সংযুক্ত করে ইতিমধ্যে ৩,০০০-এরও বেশি কন্টেইনার পারাপার সম্পন্ন হয়েছে। তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন নির্বিঘ্নে পাকিস্তানের মাধ্যমে ইরানে পৌঁছে যাচ্ছে। যুদ্ধবিরতির এই ক্ষণস্থায়ী নিরাপত্তাকে কাজে লাগাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় যে লঞ্চার, ড্রোন এবং গোলাবারুদ মাটি চাপা পড়েছিল, সেগুলো উদ্ধার করে পুনরায় যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে। আইআরজিসি নৌবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা হুঙ্কার দিয়ে বলেছেন, যে কোনো নতুন আগ্রাসনের জবাব আমরা নতুন কোনো চমক দিয়ে দেব। এপ্রিলের শুরুতে ইরানের ৯০তম মিসাইল ফায়ারের ফুটেজ সেটার প্রমাণ, এবং তারা সেটা আবার প্রকাশও করেছে। তিনি সতর্ক করেছেন, আরেকটা ভুল হিসাব নিকাশ হলে বিশাল মার্কিন রণতরীগুলোকে তাদেরই ক্রোধের আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি ঘোষণা দিয়েছেন নতুন বিশ্ব ব্যবস্থা, এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে উপহাস করেছেন। দৃশ্যপটে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা আলী খামেনি। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী এখন থেকে ইরানই পরিচালনা করবে এবং সাগরের তলদেশ ছাড়া বিদেশিদের এখানে কোনো স্থান নেই। মার্কিন আগ্রাসন লজ্জাজনক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে উল্লেখ করে তিনি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেক্সেথকে উপহাস করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যদি ২টা দেয়ালও তৈরি করা হয়, তার দৈর্ঘ্য হবে ৭,৭৫৫ কিলোমিটার, যেটা ইরানের সীমান্তের চেয়ে ছোট। তাই ইরানকে অবরোধ দেওয়ার চিন্তা হাস্যকর। ১৬২২ সালে পারস্য উপসাগর থেকে ইউরোপীয়দের বিতরণের যে ইতিহাস আছে, সেটার কথা স্মরণ করিয়ে তিনি জানান, এই অঞ্চল বিদেশি হস্তক্ষেপ মুক্ত থাকবে। আসুন এবার একটু হিজবুল্লাহর দিকে নজর দেই। দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের আকাশে ইসরায়েলের দাম্ভিকতা আরেকবার মাটিতে লুটিয়ে পড়েছে। হিজবুল্লাহ সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করেছে, যে লেবাননের উপরে ইসরায়েল ২৪ ঘন্টা নজরদারি চালায়। যে লেবাননে হিজবুল্লাহর অস্ত্র প্রবেশের সমস্ত রাস্তা ইসরায়েল বন্ধ করে দিয়েছে, সেই হিজবুল্লাহ আজকে সারফেস টু এয়ার মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। কোত্থেকে এলো? ইসরায়েল গোলকধাঁধায় পড়ে গেছে। এছাড়া সোমেরা সীমান্তের কাছে তাদের এফপিভি ড্রোনের আঘাতে একটি সামরিক যান ধ্বংস হয়ে ১২ জন ইসরায়েলি দখলদার সেনা আহত হয়েছে এবং ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে। আরেকটা হামলায় ২টা ইসরায়েলি কামান এবং একটা গোলাবারুদ বহনকারী গাড়ি ধ্বংস করা হয়েছে। এছাড়া ড্রোন হামলায় এক ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও একজন আহত হয়েছে। ইসরায়েল সহজে তাদের নিহতের কথা স্বীকার করেন এবং আহতকে বলে সামান্য, মাঝারি, কিন্তু আমরা জানি বাস্তবতা হচ্ছে ব্যাপক পরিমাণ হতাহত ঘটেছে। ইসরায়েল সেইটি লুকিয়ে রাখছে, তার পরাজয় সে প্রকাশ করতে চায় না। তার যে অপরাজয় মিথ আছে সেটা যেন ভেঙে না যায়, সেদিকে সে সবসময় নজর রাখে।
এবার আসুন মুসলিম বিশ্বের সামরিক অগ্রগতির দিকে একটু খেয়াল দেওয়া যাক। প্রতিরক্ষা খাতে মুসলিম বিশ্ব নিজেদের স্বয়ংসম্পূর্ণ করছে। তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি T-625 গোবেক্কি বহুমুখী হেলিকপ্টার, যার ৭০% যন্ত্রাংশ দেশীয়ভাবে তৈরি, সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়া তুরস্ক প্রকাশ্যে এনেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত কামিকাজি ড্রোন মিজরাক, যা ৭ ঘন্টা উড়ে ১,০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে ৪০ কেজি বিস্ফোরক নিয়ে জিপিএস ছাড়াই নিখুঁতভাবে আঘাত হানতে পারে। যেহেতু জিপিএস গাইডেন্স সিস্টেম নেই, তারপরও তারা নিখুঁতভাবে আঘাত করছে, তাই জিপিএস জ্যামিং করে এই ড্রোনকে থামানো পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনী চীনের সহায়তায় ৮টা হাঙর শ্রেণীর সাবমেরিন যুক্ত করছে, যার মধ্যে 4টা পাকিস্তানে তৈরি হবে এবং এগুলো যুক্ত থাকছে অত্যাধুনিক AIP প্রযুক্তিতে। ফলে এটি শুধু সাধারণ সাবমেরিন না, এটি এর চাইতে বেশি কিছু। এই সিরিয়াস পরিস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় বংশোদ্ভূত একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান সন্দীপ ভরদ্বাজ এক তীক্ষ্ণ সত্য ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল ইংরেজি যত এইচ অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দ আছে সব কিছুকে ঘৃণা করে। কি কি এইচ শব্দ আছে? হামাস, হিজবুল্লাহ, হুতি, হরমুজ, সব কিছু যা এইচ দিয়ে শুরু হবে সব কিছুকে ইসরায়েল ঘৃণা করে, এমনকি হিউম্যানস, মানবতাকেও ইসরায়েল ঘৃণা করে। আসলে বাস্তবতা ঠিক এটাই। ইসরায়েলের কাছে মানবতা ঠুনকো। তারা শিশু হত্যা করছে, গুলি করে স্নাইপার দিয়ে নিখুঁত টার্গেটে শিশুদের মাথায় হত্যা করছে। ব্রাইড, বিয়ের কনেকে যখন সাজানো হচ্ছে সেই সময় তার কপাল বরাবর লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এই হচ্ছে ইসরায়েলের মানবতা। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অহংকারের প্রাসাদে আজ ফাটল ধরেছে। দাম্ভিকতার সিংহাসন কাঁপছে নিজেদেরই বোনা ধ্বংসের জালে। অস্ত্রের ঝনঝনানি, মিথ্যার বেসাতি সত্যকে আর ঢেকে রাখতে পারছে না। বিশ্বের সামনে উন্মোচিত হচ্ছে তাদের আসল কুৎসিত নগ্ন রূপ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি একদিন সারা বিশ্বকে শাসন করত, আজ তার নিজেদেরই অবিচারের ভারে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে এখন হতাশার ছায়া। গ্যাসের দাম বেড়ে প্রতি গ্যালন $4.18 পৌঁছেছে, যেটা 2022 সালের পর সর্বোচ্চ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় তেলের দাম 40% বৃদ্ধি পেয়ে $120 গিয়ে ঠেকেছে। বিশ্বব্যাংক সতর্ক করেছে বৈশ্বিক জ্বালানির দাম 24% পর্যন্ত বাড়তে পারে, যেটা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা ডেকে আনবে। মাত্র 60 দিন পূর্ণ হয়নি, এতেই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ $65 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমরা চোখের পলক ফেলছি আর মার্কিন যুক্তরাষ্ট্রের $10,000 হাওয়া হয়ে যাচ্ছে। সিবিএস নিউজের তথ্য মতে যুদ্ধের প্রকৃত খরচ প্রায় $50 বিলিয়ন বা তারও বেশি। এটা পেন্টাগন লুকিয়ে রাখছে। তারা বলছে মাত্র $20 বিলিয়ন বা $25 বিলিয়ন, কিন্তু সিবিএস নিউজ তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে এবং তারা বলছে এটা $50 বিলিয়ন বেশি। এই রক্তক্ষরণ থেকে বাঁচতে, দেশের ভেতরের আইনি ঝামেলা এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে যুদ্ধ শেষের ঘোষণা দেওয়ার চিন্তাভাবনা করছেন এবং তিনি ভাবছেন এটি ঘোষণা দিলে হয়তো ইরান ভাববে আমরাই জিতেছি এবং তারা চুপ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইন রয়েছে, কেউ যদি একটি বিশেষ সামরিক অভিযান শুরু করে সেক্ষেত্রে তার কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যুদ্ধ শুরু করতে হলে প্রেসিডেন্টদেরকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিশেষ সামরিক অভিযান শুরু করেছে ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া, এবং এই সামরিক অভিযানগুলো যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কখনোই 60 দিনের বেশি হতে পারবে না। সেই জন্য এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র 60 দিনের আগেই শেষ করার একটা চিন্তাভাবনা করছে এবং নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে চলে আসার চিন্তাভাবনা করছে। এটি ধারণা করা হচ্ছে এখনো পর্যন্ত, এবং এটার সত্যতা কিন্তু পাওয়া যায় পারস্য উপসাগরে মার্কিন ড্রোনের যে বর্তমান অবস্থা এবং মার্কিন যে রণতরী তারা চলে যাচ্ছে এটির মধ্য দিয়ে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের খুবই মূল্যবান $240 মিলিয়ন MQ-4C ট্রাইটন ড্রোন ক্ষতিগ্রস্ত হয়ে কোনো মতে অবতরণ করেছে
এবং এই একই প্রায় $250 মিলিয়ন আরেকটি ড্রোন, যেটি যুদ্ধবিমানের চাইতে অনেক বেশি দামি। আমরা জানি $100 মিলিয়ন একটা যুদ্ধবিমান পাওয়া যায়। এই ড্রোনের দাম $240 মিলিয়ন বেশি। এটি বিধ্বস্ত হয়েছে এবং একই ড্রোন এপ্রিলের শুরুর দিকেও আরেকবার বিধ্বস্ত হয়েছিল। বারবার এত মূল্যবান ড্রোন কেন বিধ্বস্ত হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র কি লুকাচ্ছে? এখনও সে ইরানের ওপর নজরদারি চালাচ্ছে এবং ইরান তার আকাশ প্রতিরক্ষা দিয়ে ড্রোনগুলোকে বিধ্বস্ত করছে। এটির সম্ভাবনাই বেশি। দুই পক্ষই যুদ্ধবিরতির অজুহাতে চুপ থাকছে। এছাড়া সবচেয়ে বড় আঘাত এসেছে নৌবাহিনীর মনোবলে। ইরানের সাথে শান্তি আলোচনা স্থবির থাকার পরও দীর্ঘ 10 মাস মোতায়েন থেকে বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে। তারা ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে এটি মেনটেন্যান্স করা হবে। কেন মেনটেন্যান্স করতে হবে? এটি কি আঘাতপ্রাপ্ত? আমরা জানি না। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চুপ। এদিকে ইসরায়েলের অর্থনীতি ট্রমায় চলে গেছে। অর্থনীতি ছাড়া কোনো যুদ্ধ চলে না। ইসরায়েলের যুদ্ধ ব্যয় $137 বিলিয়ন দাঁড়িয়েছে। সরকারি ঋণ জিডিপির 70% পৌঁছেছে। প্রতিরক্ষা ব্যয় বেড়েছে 130%। অর্থনীতিবিদরা একে ট্রমা অর্থনীতি বলছেন। এর মাঝে ইসরায়েলি নাগরিকদের অমানবিক রূপ প্রকাশ পেয়েছে। 88% লেবাননে হামলা চালাতে চায় এবং 77% ইসরায়েলি নাগরিক চায় গাজায় মানবিক ত্রাণ বন্ধ থাকুক। এবং ইসরায়েল গোপনে গাজার আরও 11% এলাকা দখল করে নতুন মানচিত্র প্রকাশ করছে। যত দিন যাচ্ছে তারা তাদের দেশের আয়তন বাড়াচ্ছে। লেবাননে দখল করছে, গাজায় দখল করছে, সামনে হয়তোবা সিরিয়াতে দখল করবে এবং সর্বশেষ তাদের দৃষ্টি যেয়ে পড়বে তুরস্কে। গাজায় নিজেদের ধ্বংসযজ্ঞ লুকাতে বিবিসি, সিএনএন, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এই গণমাধ্যমগুলো ইসরায়েলি আদালতে মামলা করছে তারা যেন প্রবেশ করতে পারে, যেখানে ত্রাণ প্রবেশ করানোর অনুমতি দেওয়া হচ্ছে, যদিও খুব সীমিতভাবে। যেখানে সাধারণ মানুষজনের আসা যাওয়া এখন কিছুটা শুরু করা হয়েছে, সেখানে কেন আন্তর্জাতিক গণমাধ্যম যেতে পারবে না? কারণ যুক্তরাষ্ট্র তাদের ইসরায়েল তাদের ধ্বংসযজ্ঞ, তাদের নৃশংসতা, তাদের নির্মমতা লুকিয়ে রাখতে চায়। এদিকে আইসিসির প্রসিকিউটর করিম খান বলেছেন, মার্কিন সিনেটর গ্রাহাম গুজ তাকে বলেছেন, আইসিসি শুধু আফ্রিকা এবং পুতিনের মতো গুন্ডাদের জন্য, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য নয়। যে আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী আইনের অধীনে তার যুদ্ধাপরাধের তদন্ত করছে, বিচারে নেতানিয়াহুকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট বা গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে এবং আইসিসির যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই গ্রেফতারি পরোয়ানা, যার ফলে নেতানিয়াহু কিছু নির্দিষ্ট দেশ ছাড়া খুব একটা বেশি দেশে ভ্রমণ করতে পারছেন না। সেই আইসিসির প্রধানকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর বলছে, আইসিসি আন্তর্জাতিক আদালত আমাদের জন্য না, এটা শুধুমাত্র পুতিনদের জন্য, রাশিয়ার জন্য, চায়নার জন্য, আফ্রিকার গরিব দেশগুলোর জন্য। তুমি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে, আমরা তো গণতন্ত্র, আমরা তো সভ্য দেশ, আমাদের তো এখানে বিচার করতে পারো না, আমাদের তো মান-ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, এই করিম খানের ওপর যুক্তরাষ্ট্র একটা বিচারের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে এই করিম খানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এবং ক্রোধে নেতানিয়াহুর দপ্তর আইসিসিকে দুর্নীতিগ্রস্ত এবং নৈতিকভাবে দেউলিয়া বলে আখ্যা দিয়েছে। নৈতিকভাবে আইসিসি দেউলিয়া। এবং যেই ইসরায়েল শিশু হত্যা করেছে 22,000 শুধুমাত্র গাজায় 2023 সালের অক্টোবরের 7 তারিখের পর থেকে শুধুমাত্র গাজাতে 77,000 মানুষ হত্যা করেছে, যার মধ্যে প্রায় 60,000 নারী এবং শিশু, এবং 22,000 শিশু হত্যা করেছে ইসরায়েল। তারা বলছে তাদের নৈতিকতা অনেক উন্নত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তাদের নৈতিকতা তলানিতে। আজকে গণহত্যাকারীর কাছ থেকে নৈতিকতার সার্টিফিকেট নিতে হচ্ছে বিশ্বকে। গ্রিসের উপকূলে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সমুদ ফোর্টলিনা নামে একটি নৌবহর বিশ্বের সাধারণ মানুষদের জাহাজ নিয়ে সাগরে পাড়ি দিয়েছিল। সাগরে এই জাহাজগুলো উত্তল সাগরে কি নিয়ে আসছিল? শিশু খাদ্য, মানুষের জন্য ঔষধ,
বেঁচে থাকার প্রয়োজনীয় সরঞ্জামাদি। এখানে কোনো অস্ত্র ছিল না, এখানে কোনো সরঞ্জাম ছিল না যেটি যুদ্ধে ব্যবহৃত হতে পারে, এখানে কোনো কমিউনিকেশন ডিভাইস ছিল না যেটি যুদ্ধের সাথে সংযুক্ত থাকতে পারে বা মানুষ উপকার পেতে পারে যুদ্ধের সময়। সাধারণ জীবন রক্ষাকারী খাদ্য, বস্ত্র, পানীয়। দীর্ঘ দশকের পর দশক ধরে গাজার উপরে যে নির্মম অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল, সেই অবরোধ ভাঙতে এই সাধারণ মানুষগুলো যারা মুসলিম না, মানবতার খাতিরে তারা নেমেছিল জাহাজ নিয়ে কিছু ছোট ছোট জিনিস গাজায় পৌঁছে দেওয়ার জন্য। আন্তর্জাতিক জলসেবায় সেই গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে অবৈধভাবে উঠে দখলদার ইসরায়েলি নৌবাহিনী তাদের স্যাটেলাইট জ্যাম করে ১৭৫ জন মানুষকে আটক করেছে। ২০১০ সালে মাভি মারমারা থেকে শুরু করে এই ধারাবাহিক অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে নিউ ইয়র্কের মেয়র মামদানি, ইতালির রোম, মিলান থেকে শুরু করে স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। স্পেন অবিলম্বে তাদের ৩০ জন নাগরিকের মুক্তির দাবিতে ইসরায়েলি চার্লস দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। সব দিক থেকে তিরস্কার, নিন্দা, মানুষের ভৎসনা পেয়ে ইসরায়েল তার দাপট দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে লেবাননের সাধারণ মানুষের ওপর। দক্ষিণ লেবাননের খিয়াম পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে, অনেকটা আরেকটা গাজায় রূপ নিয়েছে সেটি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল একদিনে লেবাননের ৫৩টা বিমান হামলা চালিয়েছে, ১০০টারও বেশি কামানের গোলাবর্ষণ করেছে, যাতে ৩০ জন নিরীহ লেবানিজ নিহত হয়েছে, ১০০ জন আহত হয়েছে। অথচ যেখানে হিজবুল্লাহর সাথে সত্যিকারের যুদ্ধ হচ্ছে, হিজবুল্লাহর এফপিভি ড্রোনের হুমকির মুখে তারা দক্ষিণ লেবানন থেকে কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে এবং শক্তি দেখাচ্ছে সাধারণ মানুষের ওপর। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে লেবাননে ভবন ধ্বংস করা থেকে বিরত থাকতে বলছেন, কারণ এতে ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইসরায়েল তার ভাবমূর্তি এবং সেটি নষ্ট হচ্ছে এই চিন্তাও আছে। ইসরায়েলের ভাবমূর্তি আসলো কোত্থেকে? তাদের ভাবমূর্তি যেটা আছে সেটা তো গণহত্যার ভাবমূর্তি। সারা বিশ্বের সভ্য মানুষরা তাদেরকে থুতু দেয়। তারা একটা দেশের বাইরে যে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে যখন জানে তারা ইসরায়েলি, তখন তাদেরকে বলে, যাও এখানে কি করছো, যে গণহত্যা করো, শিশু হত্যা করো, তোমাদেরকে এখানে মানায় না। মানুষজন মুখের ওপরে তাদেরকে থুতু দিচ্ছে। এর মধ্যে জেরুজালেমে এক উগ্র ইহুদি একজন বয়স্ক ফরাসি নারীকে আক্রমণ করে তাদের চরমপন্থী রূপ পুনরায় বিশ্ববাসীকে দেখিয়েছে। বারুদের গন্ধে ভারী হয়ে আসছে পৃথিবীর আকাশ। প্রতিটি মুহূর্ত যেন জন্ম দিচ্ছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের। পর্দার আড়ালে চলছে ক্ষমতার দাবা খেলা, যেখানে মিত্রতা আর শত্রুতার রং বদলাচ্ছে গিরগিটির চেয়েও দ্রুত। রাতের আধারে ধেয়ে আসা ড্রোন আর সাইরেনের শব্দ জানান দিচ্ছে এই পৃথিবীতে এখন আর কেউই সম্পূর্ণ নিরাপদ না। কূটনীতির টেবিল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত সব জায়গায় বইছে এক চরম অনিশ্চয়তা আর উত্তেজনার ঝড়। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যেমন চলছে চরম স্নায়ুযুদ্ধ, তারই আবহে ট্রাম্প দাম্ভিকতার সুরে বলেছেন, ইরানিদের হার মানতে হবে, শুধু বলতে হবে আমরা আত্মসমর্পণ করেছি। ট্রাম্প এও বলছেন, আমরা ইতিমধ্যেই জিতে গেছি, কিন্তু আমরা আরও বড় ব্যবধানে জিততে চাই, এবং তিনি এক বিশেষ উপায়ে ইরানকে বাঁচানোর চেষ্টা করছেন। কীভাবে? ইরানের সাধারণ মানুষের উপর বোমা হামলা করে, ইরানকে চারদিক থেকে অবরোধ দিয়ে ওষুধ, বস্ত্র, শিশু খাদ্য এগুলো প্রবেশ করতে বাধা দিয়ে তিনি ইরানকে বাঁচানোর চেষ্টা করছেন একটা বিশেষ উপায়ে। বাস্তবতা কিন্তু ভিন্ন। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটা নতুন সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সর্বোচ্চ নেতার পরামর্শের জন্য তেহরানে ফিরেছেন। অন্যদিকে মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস, আইএসএফ এবং মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের উপস্থিতিতে নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে, যেখানে একটি টেকনোক্র্যাট কমিটি দিয়ে গাজা শাসনের প্রস্তাব রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষের নাটক করছে, অন্যদিকে গত ২৪ ঘন্টায় ৬৫০০ টন সমরাস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে, যা মোট প্রায় ১,১৫,৬০০ কেজি গোলা বারুদ ইসরায়েলে পাঠানো হয়েছে ২৪ ঘন্টায়।
এছাড়া মার্কিন সেন্টকম ইরানের ওপর স্বল্পমেয়াদী ও শক্তিশালী হামলার পরিকল্পনা করেছে এবং ব্লুমবার্গের মতে ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করছে মার্কিন সেনাবাহিনী। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো কাতারের আল উদাইদ ঘাঁটিতে মার্কিন MC-130 এবং H-130 স্পেশাল অপারেশনস এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে। এই ধরনের এয়ারক্রাফটগুলো দিয়ে বিশেষ অপারেশন করা হয়, যেমন ধরেন কোথাও কোনো একটা জায়গায় দ্রুত সৈন্য নামিয়ে কিছু একটা নিয়ে চলে আসা, অথবা ইরান থেকে ইউরেনিয়াম বা বিশেষ বাহিনী সরিয়ে নেওয়ার একটা গোপন প্রস্তুতি চলছে। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত দ্বৈত ভূমিকা নিয়েছে। একদিকে সংযুক্ত আরব আমিরাত ওআইসি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং নিজেদের নাগরিকদের ইরান, ইরাক ও লেবাননে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে। ঠিক এই সময় ইসরায়েল অত্যন্ত গোপনে আমিরাতকে ড্রোন সমাপ্তকারী স্পেকট্রো প্রতিরক্ষা ব্যবস্থা এবং আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে। সংযুক্ত আরব আমিরাত এই দেশটি মুসলিম বিশ্বের মধ্যে একটা ট্রোজান হর্স হয়ে ইসরায়েলের জন্য কাজ করে যাচ্ছে। মুসলিম বিশ্বের যত ঝামেলাগুলো আছে, দরিদ্র দেশগুলো, দুর্বল দেশগুলোতে, এগুলো তৈরি করে রাখছে আরব আমিরাত, তাদেরকে বিধ্বস্ত করে দিচ্ছে, তাদেরকে বিভক্ত করে দিচ্ছে এবং শেষ পর্যন্ত নিজেদের প্রক্সি বাহিনী পাঠিয়ে দেশগুলোর একটা অংশ সেই প্রক্সি বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে, যেটি হয়েছে সুদানে দক্ষিণ সুদান নামের আরেকটি নতুন দেশ জন্ম হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্পকে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সাথে ১.৫ ঘন্টার ফোন আলাপে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে পরিণত হবে ভয়াবহ। পুতিন ৯ মে বিজয় দিবসে, রাশিয়ার বিজয় দিবসে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ট্রাম্পকে কুচকাওয়াজে আমন্ত্রণ জানাননি। এদিকে রাত নামতেই ইরাকের এরবিলে ইরানি কুর্দিস্তানের কার্যালয়ে ইরানের অন্তত ৪টি আত্মঘাতী ড্রোন আঘাত এনেছে এবং তেহরানের আকাশেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। এমনকি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুরো তেহরানের আকাশপথ ফাঁকা হয়ে গিয়েছে। অন্যদিকে রাশিয়ায় ইউক্রেনের ড্রোনের আঘাতে লুকোইল তেল শোধনাগার কেঁপে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সর্বোচ্চ সহযোগিতা করছে রাশিয়ার তেল স্থাপনাগুলোতে আঘাত করতে, কারণ মধ্যপ্রাচ্য এবং রাশিয়া যখন তেল স্থাপনাগুলোতে আক্রান্ত হচ্ছে, তখন তেলের জাহাজ চলাচলে বাধা হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র এই সুযোগে তাদের তেল রপ্তানি বাড়িয়ে দৈনিক ৬.৪ মিলিয়ন ব্যারেলে উন্নতি করেছে, যা মার্কিন ইতিহাসের সর্বোচ্চ বৃহৎ রপ্তানি। যুদ্ধকে পুঁজি করে তারা বিশ্ববাজারে নিজেদের একচেটিয়া আধিপত্য বিস্তারের খেলায় মত্ত হয়েছে। সারা বিশ্বকে জিম্মি করে যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক উন্নতির দিকে পা বাড়াচ্ছে। দেখা যাক মুসলিম দেশগুলো নিজেদের কল্যাণ অনুধাবন করতে পারে কি। আজকে এই পর্যন্ত দর্শক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।